তাহলে আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, পৃষ্ঠতলীয় রসায়ন বা সারফেস কেমিস্ট্রি। তাহলে এই সারফেস কেমিস্ট্রি সম্পর্কে এর মধ্যে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে জানার আগে সারফেস কেমিস্ট্রির যে বেসিক জিনিস সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আর প্রথম আমরা জানব যে এই সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন এটা কি। ঠিক আছে, দেখো যে পৃষ্ঠতলীয় রসায়ন বলতে কি বোঝায়, যে রসায়নের যে শাখায় দুটো অমিশ্রণীয় দশা, যেমন হতে পারে একটা গ্যাস আর একটা সলিড, এটা হতে পারে, বা একটা সলিড আর একটা লিকুইড, এটা হতে পারে, বা এরকমও হতে পারে যে একটা গ্যাস আর একটা লিকুইড। তাহলে কি এই যে দশাগুলো আছে এই দশাগুলো কিন্তু অমিশ্রণীয়, অর্থাৎ কেউ কারোর সাথে কি মিশে যাবে না। যদি এরকম হয় তাহলে এই দুটো দশার যে আন্তঃপৃষ্ঠ, দুটো দশার যে আন্তঃপৃষ্ঠ, সেই আন্তঃপৃষ্ঠের মধ্যে কিরকম বল কাজ করে বা ওই আন্তঃপৃষ্ঠে কি প্রক্রিয়া সংঘটিত হয় সেই সম্পর্কে আমরা জানতে পারি। কেমিস্ট্রি সেই শাখাকে আমরা বলি কি পৃষ্ঠতলীয় রসায়ন বা সারফেস কেমিস্ট্রি। এই যে একটু টার্ম বললাম কি যে আন্তঃপৃষ্ঠ, এই আন্তঃপৃষ্ঠ কি ওটা একটু জেনে নাও। ধরো এটা একটা আমাদের কোনো একটা সলিড পার্টিকেল, এটা হচ্ছে কোনো একটা সলিড। এই সলিডের ওপরে কি আছে, এখানে গ্যাসের অণু আছে, এখানে গ্যাসের অণু আছে। তাহলে এই সলিড আর গ্যাস ওই দুজনকার যেটা কমন পোরশন, অর্থাৎ এই পৃষ্ঠটা, এখানের যে পৃষ্ঠটা, এই জায়গার যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা কি না সলিডেরও পৃষ্ঠ আবার গ্যাসেরও পৃষ্ঠ। তাহলে দুজনকার যে কমন পৃষ্ঠ, যে কমন সারফেস, সেই সারফেসটাকে আমরা বলি কি আন্তঃপৃষ্ঠ, বা এটাকে আমরা বলি ইন্টারফেস। ঠিক আছে, এরপরে এটা যেমন সলিড বা গ্যাসের ক্ষেত্রে দেখছি, সেরকম এটা আমরা কি কোনো একটা লিকুইড আর গ্যাসের ক্ষেত্রেও দেখতে পারি একই রকম। তাহলে এগুলোকে আমরা কি বলছি না আন্তঃপৃষ্ঠ বা ইন্টারফেস। যদি এই দুটো দশার মধ্যে যদি একটা দশা যদি গ্যাস হয়, ঠিক আছে, যদি ধরে নিই ধরো কঠিন আর গ্যাস, তাহলে দুটো দশার মধ্যে একটা দশা যদি গ্যাস হয় তাহলে যে ইন্টারফেস বলছি আমরা, তখন এই ইন্টারফেসটার আমরা একটা নাম দিতে পারি, যে নামটাকে আমরা বলি পৃষ্ঠতল বা সারফেস। ঠিক আছে, নর্মালি কি না দুজনকার দুটো যে অমিশ্রণীয় দশা তার যে কমন পোরশন সেটাকে আমরা বলি কি আন্তঃপৃষ্ঠ বা ইন্টারফেস। কিন্তু এই দুটো দশার মধ্যে যদি একটা দশা যদি গ্যাস হয় তখন যে ইন্টারফেসটা তাকে আমরা বলবো কি পৃষ্ঠতল বা সারফেস। ঠিক আছে, তাহলে এই গেল কি না এই পৃষ্ঠতলীয় রসায়নের বেসিক জিনিস। এরপরে এই পৃষ্ঠতলীয় রসায়নের যে মেন টপিক সেখানে আমরা আলোচনা করব, সেটা নিয়ে করি। তাহলে ফার্স্ট আমরা আলোচনা করব অধিশোষণ। অধিশোষণ, এই অধিশোষণের সঙ্গে প্রায় একই রকম জিনিস, আমরা সেটা সম্পর্কে একটু দেখে নেব। শোষণ, তাহলে আমরা আমাদের যে পৃষ্ঠতলীয় রসায়ন ফার্স্ট যে টপিক সেটা আমরা কি করব না অধিশোষণ, এর সাথে আমরা শোষণ কি সেটাও পড়ে নেব। অধিশোষণ কি, একে আমরা ইংলিশে বলি অ্যাডজর্বেন্ট। অ্যাডজর্পশন, আর যেটা শোষণ তাকে আমরা বলি অ্যাবজর্পশন।
ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে কি অ্যাডজর্পশন, এটা হচ্ছে অ্যাবজর্পশন। এর এখানে কি আছে, ডি আছে, এর এখানে বি আছে, ঠিক আছে। তাহলে দেখো ধরো তোমাকে একটা চক দেওয়া আছে আর একটা স্পঞ্জ দেওয়া আছে, এরপরে সেখানে তোমাকে ওই দুটো জিনিসকে ধরো তুমি কোনো একটা কালির মধ্যে ডোবাচ্ছ। তাহলে ধরো এখানে আমাদের কালি আছে, ইঙ্ক। তুমি এখানে ফার্স্ট আগে কি না কোনো একটা চককে ডোবালে, ধরো এটা একটা চক, এই চকটাকে কি এখানে ডোবালে। যখন চকটাকে ডোবাচ্ছ সেই একই সময়ের মধ্যে ধরো এটা একটা কোনো একটা স্পঞ্জ, সেই স্পঞ্জটাকেও এখানে ডোবালে। একই টাইম পরে তুমি চকটাকেও কালি থেকে তুলে নিয়ে এলে, স্পঞ্জটাকেও কালি থেকে তুলে নিয়ে এলে। এরপরে তুমি যদি চকটাকে যদি ভাঙো তাহলে কি দেখতে পাবে না চকের ওপর পোর্শনটা শুধুমাত্র যে কালি হয়েছে, কিন্তু চকের যে ভেতরটা সেটা কি না এখনো পর্যন্ত ঠিক সাদাই আছে। কিন্তু যদি আমরা স্পঞ্জটা দেখি, স্পঞ্জটার ওপরটাও কালার হয়ে গেছে আর স্পঞ্জের যে ভেতরটা সেটাও কি হয়েছে না কালার হয়েছে। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে একটা ক্ষেত্রে শুধুমাত্র কালিটা শুধুমাত্র ওপর যে পোর্শনটা, সেই যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলটাতে লেগেছে, আর একটাতে কি না কালিটা একদম ভেতর পর্যন্ত প্রবেশ করেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক্ষেত্রে কালিটা কি না শুধুমাত্র যে পৃষ্ঠতল আছে সেই পৃষ্ঠতলগুলোতেই শোষিত হয়েছে, সেটাকে আমরা বলবো কি না অধিশোষণ বা অ্যাডজর্পশন। আর যে ক্ষেত্রে ভেতরেও কালিটা প্রবেশ করে গেছে সেক্ষেত্রে আমরা বলবো সেটা কি শোষণ। বোঝা গেছে? তাহলে অধিশোষণে কি বলছি না শুধুমাত্র যে পৃষ্ঠতল হবে সেই পৃষ্ঠতলের মধ্যেই কি না শোষিত হবে, কিন্তু যেটা অ্যাবজর্পশন বা শোষণ হবে সেক্ষেত্রে কি হবে না একদম ভেতর পর্যন্ত প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে এই গেল কি না অধিশোষণ আর শোষণ। আমাদের যে পুরো চ্যাপ্টারটার মধ্যে শুধুমাত্র আমরা অধিশোষণকে নিয়ে করেই ডিটেলসে আলোচনা করব, শোষণ সম্পর্কে সেরকম কিছু নেই, শুধুমাত্র জাস্ট যে শোষণ কি এই সম্পর্কে একটু জিনিস আছে। এরপর দেখো আমরা এদের যদি এক্সাম্পল নিই, ধরো জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পের সঙ্গে আমরা যদি সিলিকা জেল রাখি, সিলিকা জেল রাখছি, আবার কি রাখছি না অনার্দ্র CaCl2, ঠিক আছে। তাহলে জলীয় বাষ্পের সাথে আমরা যদি সিলিকা জেল রাখি তাহলে সিলিকা জেল কি করে না জলীয় বাষ্পকে ওর যে পৃষ্ঠতল সেই পৃষ্ঠতলে শোষণ করে, অর্থাৎ সিলিকা জেলের ক্ষেত্রে কি ঘটে অধিশোষণ ঘটে। কিন্তু আমরা যদি অনার্দ্র CaCl2 রাখি তাহলে অনার্দ্র CaCl2 কি করে না জলকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়, পুরোপুরি শোষণ করে নেয়, অর্থাৎ অনার্দ্র CaCl2 ক্ষেত্রে কি ঘটছে না শোষণ ঘটছে। কিন্তু যদি সিলিকা জেল রাখি তাহলে সেক্ষেত্রে কি ঘটছে না অধিশোষণ ঘটছে, ঠিক আছে। এরপরে দেখো এই অধিশোষণের দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে, সেগুলো সম্পর্কে দেখো। একটা হচ্ছে অধিশোষক, আর একটা হচ্ছে অধিশোষিত পদার্থ। অধিশোষক, অধিশোষক যাকে আমরা বলি অ্যাডজর্ব্যান্ট, আর যেটা অধিশোষিত পদার্থ তাকে আমরা বলি অ্যাডজর্বেট। একটা হচ্ছে কি অ্যাডজর্বেন্ট, একটা অ্যাডজর্বেট। তাহলে এরপর জানতে হবে যে অধিশোষক কোনটা আর অধিশোষিত পদার্থ সেটা কোনটা, ঠিক আছে। তাহলে ধরো যে এটা আমার একটা কি এটা আমার একটা কঠিন পদার্থ, ঠিক আছে, এটা সলিড।
এই সলিডের মধ্যে কি হচ্ছে, যে গ্যাসের যে অণুগুলো আছে, এখানে গ্যাসের অণু আছে, এই গ্যাসের অণুগুলো কি হচ্ছে না এই পৃষ্ঠতলে শোষিত হচ্ছে। ঠিক আছে, তাহলে যে সমস্ত অণুগুলো বা যে সমস্ত গ্যাসের অণুগুলো কি না পৃষ্ঠতলে শোষিত হচ্ছে সেগুলোকে আমরা বলবো কি অধিশোষিত পদার্থ। তাহলে যে সমস্ত পদার্থগুলো এটা পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলের মধ্যে শোষিত হবে তাদেরকে আমরা কি বলবো অধিশোষিত পদার্থ বা অ্যাডজর্বেন্ট। আর অ্যাডজর্বেন্ট কি না যার মধ্যে ওই পদার্থগুলো শোষিত হচ্ছে বা যার পৃষ্ঠতলে পদার্থগুলো শোষিত হচ্ছে সেই পদার্থটাকে আমরা বলবো কি অধিশোষক বা অ্যাডজর্বেন্ট। বোঝা গেছে? তাহলে কি অধিশোষণের দুটো ইম্পর্টেন্ট টার্ম, একটা হচ্ছে অধিশোষক আর একটা অধিশোষিত পদার্থ। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা টার্ম দেখো, বিশোষণ বা যেটাকে আমরা বলি ডিসঅর্পশন। বিশোষণ কি না অধিশোষণের ঠিক উল্টো। অধিশোষণের ক্ষেত্রে কি হয়েছিল না কোনো একটা কি পদার্থ ছিল যেটা অধিশোষক, সেখানে কি হয়েছিল না গ্যাসের অণুগুলো এখানে শোষিত হচ্ছিল, এটা কি ছিল অধিশোষণ। বিশোষণের ক্ষেত্রে কি হয় না যে অধিশোষিত পদার্থগুলো আছে সেই পদার্থগুলো কি না এই পৃষ্ঠতল থেকে কি না এরা বেরিয়ে যাবে। তাহলে পৃষ্ঠতল থেকে যে বেরিয়ে যাবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি কি বিশোষণ। অর্থাৎ অধিশোষণের ঠিক উল্টোটাই হবে কি বিশোষণ। বোঝা গেছে? তাহলে এরপরে দেখো যে এই যে অধিশোষণ, এই অধিশোষণ কেন ঘটছে, অর্থাৎ আমরা এখন জানবো কি না অধিশোষণের কারণ, মেকানিজম অফ অ্যাডজর্পশন। ঠিক আছে, মনে করো এটা একটা সুইমিং পুল আছে। ঠিক আছে, এই সুইমিং পুলে আমি কয়েকজনকে নামিয়ে দিয়েছি যারা সাঁতার কাটতে পারে। তাহলে এখানে যারা যারা আছে তারা কি না সাঁতার কাটতে পারে, বুঝছি? এরপরে এই সুইমিং পুলে আমি আরো কয়েকজনকে নামিয়ে দিলাম, আমি আরো কয়েকজনকে নামিয়ে দিয়েছি যারা কিন্তু সাঁতার কাটতে পারে না, হয়েছে? তাহলে যারা সাঁতার কাটতে পারছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে না তাদের নিচের দিকে কি কাজ করছে, আমাদের গ্র্যাভিটি নিচের দিকে টান দেয়। তাহলে নিচের দিকের ফোর্স আর যে ওপর দিকের যে ফোর্স, দুটো ফোর্স কি একদম ব্যালেন্স অবস্থায় আছে, যে কারণে কি তারা জলের উপরে ভেসে আছে। কিন্তু যারা সাঁতার কাটতে পারে না তারা কি করছে, তাদের শুধুমাত্র কি নিচের দিকে যে গ্র্যাভিটি ফোর্স সেটা কাজ করছে। তাহলে সেটা কাজ করার জন্য কি হবে না যারা সাঁতার কাটতে পারে না তারা আস্তে আস্তে কি ডুবে যেতে চাইবে। এরপরে যখন সে ডুবে যাচ্ছে তখন সে যদি যারা সাঁতার কাটতে পারে তাদেরকে ধরে যদি টান দেয়, তাদেরকে যদি ধরে নেয়, তখন কি করবে সে না তাদেরকে ধরে করে কি সে ওপরে উঠে আসবে। ঠিক, তাহলে তখন কি না যারা সাঁতার কাটতে পারছে তাদেরকে কি না নিচের দিকে টেনে করে ও কি হচ্ছে না ওপর দিকে উঠে আসছে। কেন এটা হচ্ছে? কারণ এর নিচের দিকে গ্র্যাভিটি ফোর্স কাজ করছে, ওপর দিকে কোনো ফোর্স নেই। তাহলে ও কি করছে না দুজনকে নিচের দিকে টেনে করে ওর ওপরে ওঠার যে ফোর্স সেটাকে ও ব্যালেন্স করার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এই একই রকম ঘটনাটার জন্যই ঠিক একই রকম ঘটনা ঘটে আমাদের অধিশোষণের ক্ষেত্রে। ঠিক আছে, কেমনভাবে ঘটে দেখো। আর তার আগে এটা বলে নিই যে অধিশোষণে আমরা যা কিছু পড়ব সব কিছুই কি না কোনো একটা সলিড সারফেসের উপরে কি কোনো একটা গ্যাস অধিশোষিত হবে। তাহলে একটা সলিড সারফেসের উপর এটা কে থাকবে, সলিড থাকবে, যার উপরে কি না গ্যাস অধিশোষিত হবে। আমরা পুরো অধিশোষণটাই এই জিনিসটার উপরেই পড়ব। তাহলে এগুলো যে এখানে যে পার্টিকেলগুলো আছে এগুলো হচ্ছে সব কি না কঠিনের পার্টিকেল, সব কঠিন।
আর এর ওপরে কে আছে না গ্যাসের অণুগুলো এখানে আছে। তাহলে এখানে গ্যাসের অণু আছে, এগুলো সব গ্যাসের অণু। ঠিক আছে, ধরো এখানে যে অণুটা আছে এই অনুটার উপর কি সব দিক থেকে কি একই রকম বল প্রয়োগ হচ্ছে বা একই রকম টান উপলব্ধি হচ্ছে। ধরো এর এখান থেকে এই দিকে যেমন হবে, এই দিকে আছে আবার এর উপর দিকেও আছে। তাহলে ভেতরে যে অণুটা আছে, যে কঠিনের যে অণুটা ভেতরে আছে, সে কি না সব দিক থেকে সমান বল অনুভব করছে, অর্থাৎ তার যে লব্ধি বল নিট রেজাল্ট সেটা কি হবে 0 হবে। বোঝা যাচ্ছে? কারণ কি এর সব দিক থেকে কি একই রকম বল উপলব্ধি করছে। তাহলে একই রকম বল যদি উপলব্ধি করে তাহলে ওর যে লব্ধি বল হবে সেটা কি হবে 0। কিন্তু যারা পৃষ্ঠতলে আছে, ধরো পৃষ্ঠতলে এ শুধুমাত্র কি এই নিচের দিক থেকে বল অনুভব করবে বা এই সাইড দিক থেকেও বল অনুভব করবে। তাহলে যখন আমরা এখানে দেখছিলাম তাহলে এর যে বলটা, যে আকর্ষণ বল, সেটা কি একদম পুরোপুরি ব্যালেন্স অবস্থায় আছে। কিন্তু যদি আমরা এর ক্ষেত্রে দেখি তাহলে এর নিচের দিক থেকে কি করছে আকর্ষণ করছে, কিন্তু এর উপর দিকের যে বলটাকে যে ব্যালেন্স করবে সেটা ব্যালেন্স করার জন্য কি কেউ নেই। যে কারণে কি এখানে যে ব্যালেন্সটা, সেখানে এটাকে ব্যালেন্স এখনো হয়নি, এটা আনব্যালেন্স অবস্থায় আছে। তখন তাহলে এ কি করবে না ব্যালেন্স হওয়ার জন্য এর কাছে যারা থাকবে তাদেরকে সে ধরে টান দেবে। তাহলে এদেরকে ধরে যদি টান দেয় তাহলে কি এরা এইদিকে কি আকৃষ্ট হবে। তাহলে আকৃষ্ট হলে কি হবে না এরা এই পৃষ্ঠতলের উপরে অবস্থান করবে, অর্থাৎ আমাদের অধিশোষণ ঘটবে। দেখো ঠিক একই জিনিস এখানেও ঘটে। যখন সুইমিং পুলের ক্ষেত্রে বললাম, যখন এরা দুজন তাহলে এ যখন ডুবে যাচ্ছিল তখন কি এরা ধরো উপরে ভাসছে, এ যখন ডুবে যাচ্ছে তখন ও কি হচ্ছিল ওদের থেকে একটু নিচে নেমে চলে এসেছে। একটু যখন ডুবে গেছে তখন কি করবে না ওদেরকে ধরে টান দেবে। এর ওপরে কারা আছে, এরা দুজন উপরে ভাসছে। তাহলে এ ওর ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য এদের ওপরে যারা থাকছে তাদেরকে কি নিচের দিকে টান দিচ্ছে। ঠিক এখানেও দেখো সেই একই জিনিস ঘটছে, যে নিচের দিকে বল কাজ করছে, তখন নিচের দিকে বলটাকে ব্যালেন্স করার জন্য এর ওপরে যারা আছে তাদেরকে কি করবে ও নিচের দিকে টান দেবে। অর্থাৎ নিচের দিকে টান দেওয়ার ফলে কি হবে না এই অণুগুলো এই পৃষ্ঠতলের ওপরে এসে করে কি না শোষিত হবে, অর্থাৎ অধিশোষণ ঘটবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ঠিক এই কারণের জন্যই অধিশোষণ হয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে অণুগুলোর যে ব্যালেন্স, অণুগুলোর মধ্যে যে বল, সেই বলটাকে ব্যালেন্স করার জন্যই কি না অধিশোষণ ঘটে থাকে। হয়েছে? তাহলে এগুলো কি আমরা অধিশোষণের কারণ পড়লাম। এরপরে জানবো অধিশোষণ যে ঘটছে সেই অধিশোষণের থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তাহলে এরপরে দেখো অধিশোষণের থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের মধ্যে আমরা 3টে প্রপার্টি সম্পর্কে পড়ব। কোন কোন প্রপার্টিগুলো পড়ব? ডেল জি, ডেল এস এবং ডেল এইচ। তোমরা এই টার্মগুলো ক্লাস 11-এর যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার আছে সেখানে পড়ে এসছো। ডেল জি কি? গিবস মুক্ত শক্তির পরিবর্তন, ডেল এস এন্ট্রপি পরিবর্তন, আর ডেল এইচ এনথালপি পরিবর্তন। ঠিক আছে, এরপরে আমরা একটা একটা করে আলোচনা করব। ফার্স্ট আমরা আসছি ডেল জি এর ক্ষেত্রে। তাহলে আমরা কি দেখতে চাইছি না অধিশোষণের ক্ষেত্রে আমাদের যে ডেল জি বা মুক্ত শক্তির পরিবর্তন সেটা কিরকম ভাবে পরিবর্তন হয়, তার মান কিরকম হয় সেটা আমরা দেখব। তাহলে দেখো যে অধিশোষণ প্রক্রিয়াটা হচ্ছে সেই প্রক্রিয়াটাকে যদি স্বতঃস্ফূর্তভাবে হতে হয় তাহলে ডেল জির মান কি হতে হবে? ডেল জির মান নেগেটিভ হতে হবে। এটা আমরা জানি, যদি ডেল জির মান যদি নেগেটিভ হয় তাহলে কোনো একটা প্রক্রিয়া কি না স্বতঃস্ফূর্তভাবে হয়। তাহলে
অধিশোষণের ক্ষেত্রে ডেল জি এর মান কি হবে নেগেটিভ, কারণ ওই প্রক্রিয়াটাকে স্বতঃস্ফূর্তভাবে হতে হবে, যে কারণে ডেল জি এর মানটা হবে কি নেগেটিভ। ঠিক আছে। সেকেন্ড, আমরা যদি ডেল এস সম্পর্কে দেখি, ডেল এস কি ছিল, অর্থাৎ এন্ট্রপি কি ছিল না বিশৃঙ্খলতার মাত্রা, তাই তো। তাহলে ধরো এটা একটা আমাদের কি সলিড সারফেস, এটা সারফেসটা, এই সলিড সারফেসের উপরে এখানে গ্যাসের অণুগুলো আছে। তাহলে গ্যাসের অণুগুলো যখন সারফেসের উপরে যখন অধিশোষিত হয়নি, তখন যে গ্যাসের অণুগুলো ছিল সেই গ্যাসের অণুগুলো কি ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ তারা কি তাদের মধ্যে যে বিশৃঙ্খলতার যে মাত্রা সেটা কি অনেক বেশি, কারণ তারা কি যাতায়াত করতে পারছে। কিন্তু যখন এই অণুগুলো যখন কি হবে না এই পৃষ্ঠতলের মধ্যে যখন শোষিত হয়ে যাবে, তখন এই অণুগুলো আর কি যাতায়াত করতে পারবে, তখন এই অণুগুলো আর যাতায়াত করতে পারবে না, অর্থাৎ তার যে বিশৃঙ্খলতা সেটা কি হয়ে যাবে কমে যাবে। তাহলে বিশৃঙ্খলতা যদি কমে যায় তার মানে কি ডেল এস এর মানটাও কি কমে যাচ্ছে, অর্থাৎ অধিশোষণের ক্ষেত্রে ডেল এস এর মানও কি হবে নেগেটিভ। বোঝা গেছে। তাহলে যখন গ্যাসের অণুগুলো অধিশোষিত হয়নি তখন কি তার মধ্যে যে র্যান্ডামনেসটা বিশৃঙ্খলতা তার মাত্রা কি অনেক বেশি, যে কারণে তখন ডেল এস এর মান কি বেশি ছিল। কিন্তু আমরা দেখতে চাইছি তো অধিশোষণে কি হয়, তাহলে এই অণুগুলো যদি অধিশোষিত হয়ে যায়, অর্থাৎ অধিশোষণের ক্ষেত্রে অধিশোষিত হয়ে গেলে কি হবে না এই অণুগুলো কি এদের যে বিশৃঙ্খলতা এদের যে র্যান্ডামনেস সেটা কি হবে কমে যাবে। তাহলে ওটা যদি কমে যায় তাহলে যে ডেল এস এন্ট্রপির যে পরিবর্তন সেটাও কি হয়ে যাবে কমে যাবে। বোঝা গেছে। আমাদের যে থার্ড প্রপার্টি সেটা কি ডেল এইচ। তাহলে দেখো যে ডেল এইচ এর উপরে কিরকম ভাবে প্রভাব ফেলবে কে অধিশোষণ। দেখো যে আমরা যখন থার্মোডাইনামিক্স পড়েছিলাম সেখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম কি না ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। ঠিক আছে, এই সমীকরণটা পেয়েছিলাম। আমরা একটু কি বললাম ডেল জি কি নেগেটিভ হতে হবে, ডেল জি নেগেটিভ, যে ডেল এস ওটাও কি নেগেটিভ, তাহলে ডেল জি কে নেগেটিভ হতে হবে আর ডেল এস ওটাও নেগেটিভ। তাহলে এই মাইনাস টি ডেল এস এই যে পুরো টার্মটা কি হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে না, কারণ দেখো ডেল এস এর মান কি নেগেটিভ, টেম্পারেচারটা আমাদের ফিক্সড, টিটা হচ্ছে কি এটা কনস্ট্যান্ট। তাহলে ডেল এস এর মান নেগেটিভ আর আগে একটা কি ছিল নেগেটিভ ছিল, তাহলে এই যে পুরো পার্টটা কি হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে। আর ডেল জি কে কি হতে হবে নেগেটিভ হতে হবে। তাহলে ডেল জি নেগেটিভ কখন হতে পারবে যদি এই ডেল এইচ এর মানটা যদি অনেক বেশি যদি নেগেটিভ হয়, তাহলে এই দুজনকার যে মিশ্রণ হবে এই দুজনকার ফলে তাহলে কি হবে ডেল জিটা নেগেটিভ হবে। তাহলে ডেল জি কখন নেগেটিভ হতে পারবে যদি ডেল এইচ এর মানটা অনেক বেশি নেগেটিভ হয়, অর্থাৎ কি দেখতে পাচ্ছি না অধিশোষণের ক্ষেত্রে যে ডেল এইচ এর মান সেটাও কি হচ্ছে নেগেটিভ। বোঝা গেছে। তাহলে এই গেল কি না অধিশোষণের থার্মোডাইনামিক প্রপার্টি, যার মধ্যে কে কে ছিল ডেল জি ডেল এস ডেল এইচ, তিনজনকারই যে মান সেই মানগুলো অধিশোষণের ক্ষেত্রে কি হয় নেগেটিভ হয়। বোঝা গেছে। এরপরে আমরা দেখব যে অধিশোষণের প্রকারভেদ, টাইপস অফ অ্যাডজর্পশন। আমরা অধিশোষণকে দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণ বা একে আমরা বলি ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিসর্পশন, কেমিক্যাল অধিশোষণ বা একে আমরা বলতে পারি কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিসর্পশন। ঠিক আছে। তাহলে আমরা এখন জানবো কি না এই ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ এরা কি, এরা কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এবং এদের বৈশিষ্ট্য কি। তাহলে প্রথম দেখো আগে জেনে নিই যে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ
কি? ভৌত অধিশোষণ হচ্ছে ভৌত অধিশোষণের মধ্যে যে অধিশোষক আর যে অধিশোষিত পদার্থ তাদের মধ্যে কি না ভ্যান ডার ওয়াল ফোর্স থাকে। ওদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। কার মধ্যে না অধিশোষক আর অধিশোষিত পদার্থ, ওদের মধ্যে কি থাকছে ভ্যান ডার ওয়াল ফোর্স থাকছে। কিন্তু যদি আমরা রাসায়নিক অধিশোষণ দেখি ওদের মধ্যে কি থাকে, ওদের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি হয়। রাসায়নিক বন্ধন তৈরি হয় অর্থাৎ এখানে জেনারেলি কি না আয়নীয় আর সমযোজী বন্ধন তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ যে ভ্যান ডার ওয়াল ফোর্স এটা কি অনেক দুর্বল হয়। তাহলে এদের মধ্যে কি না দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা এরা কি না অধিশোষকের ওপর অধিশোষিত পদার্থগুলো সঞ্চিত হয়েছে। কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হয় না এদের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি হয় অর্থাৎ যেটা কি হয় না অনেক স্ট্রং হয়। কারণ আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন এরা কি অনেক স্ট্রং, তাহলে এদের মধ্যে যে রাসায়নিক বন্ধনটা তৈরি হয় সেটা কি হয় না অনেক স্ট্রং হয়। বোঝা গেছে? তাহলে এই হলো কি না ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ। নেক্সট দেখো, এটা ধরো আমরা ফার্স্ট বললাম। সেকেন্ড দেখো, অধিশোষণের ভৌত অধিশোষণ তার ক্ষেত্রে কি হচ্ছে না এটা দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা আকর্ষণ হয়ে থাকে। যেহেতু এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা অনেক দুর্বল, যে কারণে এদের থেকে যে শক্তি উৎপন্ন হবে, কারণ আমরা একটু আগে দেখলাম কি যে ডেল এইচ এর মান কি নেগেটিভ দেখলাম একটু আগে। ডেল এইচ এর মান নেগেটিভ, তার মানে কি যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা কি তাপ দায়ী বিক্রিয়া, অর্থাৎ সেখান থেকে কি তাপ উৎপন্ন হবে। যেহেতু ভৌত অধিশোষণের যে আকর্ষণ বল সেটা অনেক দুর্বল, সেই কারণের জন্য এখানে যে পরিমাণ তাপটা উৎপন্ন হবে সেই তাপের পরিমাণটা কি হয় অনেক কম হয়। এই 4 থেকে এত কিলোজুল পার মোল এই পরিমাণ, মোটামুটি এই পরিমাণ কি তাপ নির্গত হয়। কেন হলো না কারণ এদের মধ্যে যে আকর্ষণ বল আছে আকর্ষণ বলটা অনেক বেশি দুর্বল। কিন্তু আমরা যদি রাসায়নিক অধিশোষণ দেখি সেখানে কি রাসায়নিক বন্ধন তৈরি হয়েছে অর্থাৎ ওদের মধ্যে যে বন্ড আছে সেই বন্ড কি অনেক বেশি স্ট্রং। তাহলে অনেক বেশি স্ট্রং হওয়ার জন্য ওখান থেকে কি না অনেক বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। এখানে মোটামুটি 40 থেকে 200 কিলোজুল পার মোল এই পরিমাণ তাপ নির্গত হয়। বুঝেছি? আমাদের যে থার্ড প্রপার্টি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি কি না যখন ভৌত অধিশোষণ হয় তখন সেখানে কি হয় না কোনো একটা কঠিন পদার্থের ওপরে গ্যাসগুলো কি হচ্ছে না পৃষ্ঠতলে শোষিত হচ্ছে। ভৌত অধিশোষণ কি না এটা হচ্ছে মাল্টিলেয়ার। মাল্টিলেয়ার মাল্টিলেয়ার মানে কি না যে অধিশোষিত পদার্থগুলো যেগুলো সঞ্চিত হবে সেগুলো কি না এরকম অনেকগুলো স্তরে সঞ্চিত হতে পারে। ধরো এর উপরে আরো আছে, এইভাবে এরা সঞ্চিত হতে পারে। কেন হতে পারছে? কারণ দেখো এদের মধ্যে কি আছে ভ্যান ডার ওয়াল ফোর্স আছে। তাহলে এই অণুটার যে ভ্যান ডার ওয়াল ফোর্স থাকবে সেই ফোর্সের জন্য কি না এ আরো একটা অণুকে কি না তার উপরে সঞ্চিত করতে পারবে এদের মধ্যে আকর্ষণ বলের জন্য। কিন্তু যদি আমরা রাসায়নিক অধিশোষণ দেখি সেটা হচ্ছে কি না ইউনিলেয়ার, অর্থাৎ এখানে একটাই লেয়ার তৈরি হয়। কেন একটা লেয়ার তৈরি হয়? এর উপরে একটাই লেয়ার তৈরি হচ্ছে। কেন হচ্ছে? কারণ দেখো এখানে কি হচ্ছে বন্ড তৈরি হচ্ছে না, অর্থাৎ এই সলিডটার মধ্যে সলিডের যে অণুটা আছে সেই সলিডের অণুর সাথে আর একটা গ্যাসের অণুর মধ্যে কি বন্ড তৈরি হয়েছে। তাহলে এর সাথে যখন গ্যাসের অণুটার একটা বন্ড তৈরি হয়ে গেল তখন এই অণুটার সাথে বাইরের অন্য আর একটা গ্যাসের অণুর কি
বন্ড তৈরি হতে পারে না, কারণ বন্ড একটাই তৈরি হবে। তাহলে এই অণুর সাথে এই অণুর বন্ড তৈরি হচ্ছে, যে কারণে এটা কি ইউনিলেয়ার, একটাই লেয়ার থাকে। কিন্তু এখানে তো কোনো বন্ড তৈরি হয়নি, এখানে কি শুধুমাত্র আকর্ষণ বল কাজ করে। তাহলে এর আকর্ষণ বল থাকার জন্য কি এর উপর আর একটা অণু কি শোষিত হতে পারছে, কিন্তু এখানে পাচ্ছে না, কারণ এখানে কি বন্ড তৈরি হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই যে 3 নম্বর যে প্রপার্টি বললাম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, মনে রাখবেন। আরো দেখো অনেক আছে, অনেকগুলো আছে, দেখো আমরা কয়েকটাই আলোচনা করব। ধরো যে ভৌত অধিশোষণ, সেটা হচ্ছে কি না পরাবর্ত প্রকৃতির, অর্থাৎ এটা হচ্ছে কি রিভার্সিবল। কিন্তু যে রাসায়নিক অধিশোষণ সেটা হচ্ছে কি অপরাবর্ত, ইরিভার্সিবল। কেন এরকম হয়? পরাবর্ত এখানে কি হচ্ছে, যে একটা অণুর যখন একটা সলিড থাকছে তার উপরে যখন গ্যাসের অণুগুলো অধিশোষিত হচ্ছে, তখন কি হচ্ছে এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে, আকর্ষণ বলটা কি অনেক বেশি দুর্বল থাকে। তাহলে অনেক বেশি দুর্বল থাকার জন্য কি হয় না এটা কি অনেক ইজিলি ব্রেক করতে পারে। তাহলে ইজিলি যদি ব্রেক করে যায়, তাহলে ধরো যে গ্যাসের অণুটা এখানে শোষিত হচ্ছিল, ব্রেক করে গেলে কি সেই গ্যাসের অণুটা আবার বেরিয়ে যাবে। তার মানে কি গ্যাসের অণু হয়ে করেই কি ও শোষিত হচ্ছিল, আবার গ্যাসের অণু হয়ে করেই কি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, যে কারণে এটা হচ্ছে কি পরাবর্ত প্রকৃতির। কিন্তু যখন আমরা অপরাবর্ত প্রকৃতি দেখছি, তখন সেখানে কি হচ্ছে না এখানে যখন পৃষ্ঠতলে যখন অণুগুলো যখন অধিশোষিত হচ্ছে, তখন কি হচ্ছে ওখানে শুধুমাত্র যে আকর্ষণ বল আছে সেটা নয়, ওখানে কি না কঠিন পদার্থের যে অণুগুলো আর গ্যাসের যে অণুগুলো ওদের মধ্যে কি তৈরি হচ্ছে, একটা বন্ড তৈরি হচ্ছে। যখন কারোর মধ্যে যখন বন্ড তৈরি হয়ে যায়, তখন কি না ওখান থেকে যখন সে যখন বেরিয়ে আসতে চাইবে, যখন কোনো কিছু উৎপন্ন হতে চাইবে, তখন কিন্তু ও যে রূপে ওখানে প্রবেশ করেছিল ও সেই রূপে কিন্তু আর সেখান থেকে বেরোতে পারবে না। অর্থাৎ যখন এটা যে গ্যাসের অণু হয়ে করে এখানে বন্ড তৈরি করেছিল, এখান থেকে যখন বেরোবে তখন সেই গ্যাসের অণু হয়ে করে কি সেখান থেকে আর বেরোতে পারবে না। যে কারণে কি বলছি না রাসায়নিক অধিশোষণ এটা আমাদের অপরাবর্ত প্রকৃতি। বোঝা গেছে? আরেকটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা কি না এই ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ এরা টেম্পারেচারের উপর কিরকম ইফেক্ট ফেলবে। আমরা দেখো কি না টেম্পারেচারের উপরে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ এদের ইফেক্ট দেখো। দেখো যখন ভৌত অধিশোষণ হচ্ছে সেখানে কি হচ্ছে, এটা কোনো একটা কি কঠিন পদার্থ, এখানে কি আছে না গ্যাসের অণুগুলো শোষিত হয়ে করে আছে। তাহলে এই কঠিন পদার্থের যে অণুগুলো আছে আর যে গ্যাসের যে অণুগুলো আছে ওদের মধ্যে কোনো কিন্তু বন্ড তৈরি হয়নি, ওদের মধ্যে কি আছে শুধুমাত্র একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, যেটা আমরা বলছি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এই আকর্ষণ বলটা কি অনেক দুর্বল হয়। তাহলে অনেক দুর্বল হওয়ার জন্য কি হয় না টেম্পারেচার দিলেই কি হবে না এই বন্ডটা কি সহজেই ব্রেক করবে, তাই তো। আর বন্ডটা যদি সহজেই যদি ব্রেক করে, তার মানে কি এখান থেকে এর যে মধ্যে যে বন্ড ছিল, মানে বন্ড নয় এদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, সেই আকর্ষণ বলটা কি সহজেই ব্রেক করবে। তাহলে সহজেই যদি ব্রেক করে তাহলে অণুটা কি এখান থেকে আবার বেরিয়ে যেতে পারবে। তার মানে আমরা কি দেখছি না টেম্পারেচার যত বাড়াচ্ছি, যে অধিশোষণের যে মাত্রাটা, অধিশোষণের মাত্রা সেটা কি হচ্ছে না সেটা কমে যাচ্ছে, তাই না। কারণ কি টেম্পারেচার বাড়ালে কি হবে না এদের মধ্যেকার যে দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্সটা ছিল সেটা কি হবে ব্রেক করবে। তাহলে ভ্যান ডার ওয়াল ফোর্সটা যদি ব্রেক করে যায় তাহলে কি হবে যে এখানে যে অণুগুলো ছিল সেগুলো কি হবে সহজেই বেরিয়ে যেতে পারবে, যে কারণে অধিশোষণের যে মাত্রাটা সেটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে। বোঝা গেছে? তোমরা একে একটা গ্রাফ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারো। দেখো গ্রাফটা কেমন, তাহলে টেম্পারেচারের যে উপর যে ইফেক্ট তাকে আমরা এরকম একটা গ্রাফ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে ইন্ডিকেট করছে টেম্পারেচারকে, এদিক থেকে ইন্ডিকেট করছে না যে অধিশোষণের মাত্রা।
এদের গ্রাফটা এরকম পাওয়া যায়, অর্থাৎ টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না অধিশোষণের মাত্রা সেটা কি হচ্ছে না কমে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এইভাবে ভৌত অধিশোষণের উপর টেম্পারেচার ইফেক্ট করে। আমরা যদি এরপরে রাসায়নিক যে অধিশোষণ তার উপরে যদি দেখি সেখানে কিরকম হয় দেখো। রাসায়নিক অধিশোষণে কিন্তু এরকম হয় না, ঠিক তার উল্টোটা হয়। রাসায়নিক অধিশোষণে কি হয় না প্রথমে মানে টেম্পারেচার দিলে প্রথমে অধিশোষণের মাত্রাটা কি হবে বাড়বে এবং একটা সার্টেন টেম্পারেচারে পৌঁছানোর পর অধিশোষণের মাত্রাটা কি হবে আবার কমে যাবে। ঠিক আছে, দেখো এটা কেন হচ্ছে। আচ্ছা আগের গ্রাফটা দেখে নাও, এর গ্রাফটা এই টাইপের গ্রাফটা একই রকম, এটা টেম্পারেচার আর এটা অধিশোষণের মাত্রা। এখানে গ্রাফটা এই টাইপের হয়। এই টাইপের গ্রাফ পাওয়া যায়। ঠিক আছে, এরপরে দেখো গ্রাফটা এরকম কেন হচ্ছে। ধরো এটা বুঝতেই পারছো এটা কি রাসায়নিক অধিশোষণ, অর্থাৎ এখানে কি কেমিক্যাল বন্ড ফর্ম করে আছে। তাহলে যখন কোথাও যখন কেমিক্যাল বন্ড ফর্ম করে তখন সেই রিঅ্যাকশনটাকে স্টার্ট করার জন্য আমাদেরকে কি দিতে হয় না কিছু পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি দিতে হয়। অর্থাৎ আমরা যে টেম্পারেচারটা দিচ্ছি তার মানে কি আমরা তাকে অ্যাক্টিভেশন এনার্জি দিচ্ছি বা কাইনেটিক এনার্জিটা তার কি আমরা বাড়িয়ে দিচ্ছি। যদি বাড়িয়ে দিই তখন কি হবে না ও এই জায়গা থেকে আস্তে আস্তে কি অ্যাক্টিভেশন এনার্জি দিলে ও কোথায় আসবে না একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত পৌঁছাবে। এই টেম্পারেচারে পৌঁছানোর পরে কি হবে না ওর গ্রাফটা কি নিচের দিকে নেমে আসবে। কেন নেমে যাবে? কারণ আমরা একটু আগেই দেখলাম যে অধিশোষণের ক্ষেত্রে যে ডেল এইচ তার মানটা কি হয় না নেগেটিভ হয়। ডেল এইচ এর মান নেগেটিভ, এর মানে কি না তাপ উৎপন্ন হচ্ছে, তাই তো? তাহলে তাপ যদি উৎপন্ন হয়, তাপ যদি বেরিয়ে যায়, তাহলে তাপ যদি বেরোয় তাহলে সেটাকে প্রকাশও করতে হবে সেইভাবে। তাহলে তাপ বেরোচ্ছে মানে কি, তার মানে এটা কি গ্রাফটা নিচের দিকে নামতেই হবে। তাহলে আলটিমেটলি কি না গ্রাফ নিচের দিকে নামতেই হবে। তুমি এক্ষেত্রে দেখো যে গ্রাফ কোন দিকে আসছে, গ্রাফ নিচের দিকে নামছে, কারণ এক্ষেত্রে কি ডেল এইচ এর মানটা নেগেটিভ, এক্ষেত্রেও ডেল এইচ এর মান নেগেটিভ। কিন্তু ফার্স্ট যখন রিঅ্যাকশনটা আমরা স্টার্ট করছি তখন কি না কিছু পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জির দরকার, কাইনেটিক এনার্জি দরকার, যে এনার্জিটার জন্য কি গ্রাফটা প্রথমে কি এরকম উপরে উঠে আসে। তারপরে কি না যেহেতু যে আমাদের যে আলটিমেটলি যে রিঅ্যাকশনটা হবে পুরো যে রিঅ্যাকশনটা হবে সেটা কি হবে এক্সোথার্মিক, অর্থাৎ সেখানে হিট রিলিজ করবে। তাহলে হিট যদি রিলিজ করে তাহলে গ্রাফকে কি হবে না গ্রাফকে নিচের দিকে নেমে আসতে হবে, যে কারণে এর যে গ্রাফটা সেটা আমরা এরকম পাই। বোঝা গেছে? তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ নিয়ে যা কিছু বললাম সবই দেখো এদের ডিসিমিলারিটি, অর্থাৎ সবই এগুলো বৈসাদৃশ্য। তাহলে এদের মধ্যে কিছু কিছু সাদৃশ্য আছে, এখন আমরা সেগুলো জেনে নেব। দেখো প্রথম যে আমরা সাদৃশ্যটা বলবো সেটা হচ্ছে যে অধিশোষিত যে পদার্থগুলো থাকছে সেই অধিশোষিত পদার্থগুলোর প্রকৃতিটা কেমন হবে। ঠিক আছে, অধিশোষিত পদার্থের প্রকৃতি। অধিশোষিত পদার্থের প্রকৃতিটা কেমন সেটা ফার্স্ট। দুজনকার ক্ষেত্রে কি হয় না সেম হয়। তাহলে অধিশোষিত পদার্থ, এখানে আমরা কাকে নিয়ে কাজ করছি, এখানে আমরা গ্যাসকে নিয়ে বলছি, তাই তো? সলিডের উপরে গ্যাস, সলিডটা হচ্ছে কি অধিশোষক আর যে গ্যাসটা সেটা কি অধিশোষিত পদার্থ। তাহলে এই গ্যাসটা হচ্ছে যে সমস্ত গ্যাসগুলো কি না সহজে তরলে পরিণত হতে পারবে তাদের ক্ষেত্রে কি হবে না অধিশোষণের মাত্রাটাও বেশি হবে। সেটা ভৌত অধিশোষণের ক্ষেত্রেও বেশি হবে আবার রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রেও বেশি হবে।
তাহলে যে সমস্ত গ্যাসগুলো কি না সহজেই তরলে পরিণত হতে পারে, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো কি না সহজেই তরলে পরিণত হতে পারে, কিন্তু O2, N2 এগুলো সহজে তরলে পরিণত হতে পারে না। তাহলে যে সমস্ত গ্যাসগুলো সহজেই তরলে পরিণত হতে পারবে তাদের ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ দুজনকার মাত্রাই কি হবে, বেশি হবে। আমরা এই গ্যাসগুলো মানে কে কত সহজেই তরলে পরিণত হতে পারে তার সাথে কি না আমরা সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার, তাদেরকে আমরা একটু রিলেট করতে পারি। কিভাবে রিলেট করব না, যাদের সংকট উষ্ণতাটা বেশি হবে তারা সহজেই তরলে পরিণত হতে পারে। সংকট উষ্ণতা কি, এটা আমরা ক্লাস 11 যে গ্যাস চ্যাপ্টার আছে সেই গ্যাস চ্যাপ্টারে দেখেছিলাম। কি বলেছিলাম সেখানে, যে সংকট উষ্ণতা কি না যে উষ্ণতার ওপরে কি না গ্যাসকে আর তরলে পরিণত করা যায় না, সেই যে টেম্পারেচার, সেই টেম্পারেচারকে আমরা বলি কি সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। বোঝা গেছে? তাহলে ফার্স্ট কি গেল, দুটো যে অবশোষিত পদার্থ আছে তার প্রকৃতির উপর কিভাবে নির্ভর করবে, ঠিক আছে। সেকেন্ড দেখো, যে অধিশোষক আছে তার ক্ষেত্রফলের উপরেও ডিপেন্ড করে। অধিশোষকের ক্ষেত্রফল তার উপরেও ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করে না, অধিশোষকের ধরো ক্ষেত্রফল একটাতে এই পরিমাণ আছে, তাহলে এখানে অণু কি হবে, অধিশোষিত হবে। আর একটাতে ধরো ক্ষেত্রফলটা এত বড় আছে, তাহলে এখানে কি বেশি সংখ্যক অণু অধিশোষিত হতে পারবে। তাহলে অধিশোষকের ক্ষেত্রফলটা যত বাড়তে থাকবে তত অধিশোষণের যে মাত্রাটা সেটাও বাড়তে থাকবে। সহজেই বুঝতে পারছো, ক্ষেত্রফল যত বাড়ছে তত বেশি বেশি কি না গ্যাসের অণু সেখানে অধিশোষিত হতে পারবে। এটা আরেকটা আছে, সেটা কি না যে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ, এটা চাপের উপরে কিরকম ইফেক্ট দেখাবে। চাপের উপরে কিরকম ইফেক্ট দেখাবে, আমরা চাপ যত বাড়াবো অধিশোষণের মাত্রাটাও কি হবে না তত বাড়তে থাকবে। বুঝতেই পারছো যে ধরো এটা একটা সলিড, এখানে কি আছে গ্যাসের অণুগুলো অধিশোষিত হচ্ছে, এখানে ধরো গ্যাসের অণু আছে, তাহলে এখানে আমরা যত চাপ যত বাড়াতে থাকবো তত কি হবে, তত বেশি বেশি অধিশোষণ ঘটতে থাকবে। তাহলে চাপ বাড়ালে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ উভয় ক্ষেত্রেই কি না অধিশোষণের যে মাত্রা সেটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে এই গেল কি না অধিশোষণ এবং তার বিভিন্ন যে বৈশিষ্ট্য, তার শ্রেণীবিভাগ বা অধিশোষণের যে থার্মোডাইনামিক্স প্রপার্টি সেটা, এবং কি না অধিশোষণের কারণ কি, অধিশোষণের মেকানিজম। আজ আমরা এটা সম্পর্কে জানলাম। তাহলে আজ এতটাই থাক, নেক্সট আমরা নতুন টপিক নিয়ে শুরু করব।